জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী, প্রকৌশলী, শিক্ষক এবং গবেষক মার্দিয়া মমতাজ। আমাদের সঙ্গে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আমাদের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন যুক্ত হবেন। আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের দলের দু গ্রুপের সংঘর্ষ, নরসিংদীর আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং বহিষ্কৃত সদস্য সচিবের মধ্যে সংঘর্ষ, সেই খবর সংগ্রহ করতে হাসপাতালে গিয়ে বহিষ্কৃত নেতার আক্রমণের শিকার হলেন আমার সহকর্মী আইয়ুব খান সরকার। এর আগে আদালত চত্বরেও বিএনপিপন্থী আইনজীবীর হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের এক সাংবাদিক, যদিও তিনি পরে আবার ক্ষমা চেয়েছেন। মানে সাংবাদিক পেলেই কি আপনাদের মারতে ইচ্ছা করে, এরকম কিছু? ধন্যবাদ আপনাকে। প্রিয় সমালোচক যারা ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন এবং দর্শক যারা যমুনা টিভির সাথে যুক্ত হবেন, শুভেচ্ছা। বহিষ্কৃত নেতার অপরাধের কথা আপনি তুলছিলেন। নিশ্চয়ই দল তার অ্যাক্টিভিটিস এবং তার কৃতকর্ম কখনো এর আগেও সমর্থন করেনি, বিধায় তাকে বহিষ্কার করেছে। যে ঘটনাটি ঘটেছে নরসিংদীতে, সেটা সত্যি দুর্ভাগ্যজনক, নিন্দনীয় এবং এক ধরনের অপরাধ, অথবা ধরেন জুলুম বা অত্যাচারও বলতে পারেন, এবং তার প্রচলিত আইনে বিচার হওয়ার সুযোগ আছে। দল বা দলের নামে যারা এই ধরনের অপরাধ করেছে অতীতে বা করছে, তার কাউকেই দল প্রশ্রয় দিচ্ছে না, ডিফেন্ড করছে না, আইনানুগভাবে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রচলিত আইনে কঠোর শাস্তি নিশ্চিত করবে, সে ব্যাপারে দলের সহযোগিতা রয়েছে। এখন একটা বহিষ্কৃত ব্যক্তি, তার কৃত অপরাধকেই যদি আপনি বিএনপির দলীয় অপরাধ হিসেবে চিহ্নিত করেন, সেটাও আমার মনে হয় যে একটু দুর্ভাগ্যজনক হবে আর কি, অথবা সেটা সমীচীন হবে না। অথবা সেটাকেও যদি আপনি জাতীয় রাজনীতির ইস্যু তৈরি করে বিএনপির উপর দায় চাপানোর একটা চেষ্টা হয়ে যায়, সেটা অনাকাঙ্ক্ষিত। বিএনপি, আমি আবারও বলছি, কোনো অপরাধী বা কোনো দুর্বৃত্ত যারা পেশি শক্তি দেখায় অথবা যারা ধরেন আইন নিজের হাতে তুলে নিতে চায়, তাদের আশ্রয় নেই। তবে এই চেষ্টার বিএনপি অব্যাহত রেখেছে। প্রায় 7,000-এর কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং দল এ ব্যাপারে, আমি আবারও বলছি, শূন্য সহনীয়, যার ফলে এটাকে অপরাধ হিসেবে দেখুন এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করুন। জি, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন, নানা অভিযোগে বিএনপির 7,000-এর বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। ওই পোস্টে তারেক রহমান সাহেব লেখেন, শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করে। এভাবেই বিএনপি জনগণের, বিশেষ করে তরুণদের আস্থা পুনর্গঠন করতে চায় বলে তারেক রহমান সাহেব জানিয়েছেন। 1 বছরের মতো সময়ে বিএনপির 7,000 নেতাকর্মীদের নানা অপরাধ অপকর্মের দায়ে বহিষ্কার করা হয়েছে বা যে কোনো সাংগঠনিক সাজা দেওয়া হয়েছে, যা হয়তো অন্য কোনো দল করেনি। এটা হয়তো বা প্রশংসার দাবিদার। কিন্তু এই যে বিশাল সংখ্যক নেতাকর্মী বহিষ্কার করলেন, এতে আসলেই কি দলের শৃঙ্খলা ফিরল? যদি না ফিরে, কেন ফিরেনি? না, শৃঙ্খলা ফিরছে। আপনি দেখেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির 60 লাখ নেতাকর্মী আসামি ছিল, 1,60,000-এর মতো মামলা ছিল। এরকমভাবে নির্যাতিত একটা বৃহত্তর জনগোষ্ঠী বা নেতাকর্মী, অভ্যুত্থানের পর তাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখা, তারাও তো নির্যাতিত কোনো না কোনোভাবে, তাদের সম্পদ দখল হয়েছে, তারাও সমাজে নিগৃহীত হয়েছে, বঞ্চিত হয়েছে, দমনপীড়নের শিকার হয়েছে। তো এই 5ই আগস্টের পর এত বড় দল, যদি আপনি 40% বিএনপির আপনি সমর্থকও ধরেন, যেটা স্থায়ী, কোনো কোনো সময় তো দলের সমর্থন আরও বেড়ে যায়, ভোট হলে আরও বাড়তে পারে, সেটা ভিন্ন জিনিস, কমতেও পারে। কিন্তু ধরেন 40% ধরা হয় বিএনপির, এবং একটা সময় আওয়ামী লীগের কথা বলা হতো 35 থেকে 40%-এর মতো নেতাকর্মীরা এই দলের সাথে যুক্ত থাকে। তাহলে প্রায় 7 কোটির কাছাকাছি মানুষ এই দলের কর্মী, না হলে শুভানুধ্যায়ী অথবা সমর্থক। এখন
এদেরকে সম্পূর্ণভাবে 1 বছরের মধ্যে নিয়ন্ত্রণে আমরা আনতে পারছি তা বলছি না, কিন্তু আমরা যে প্রক্রিয়া অনুসরণ করছি, যেভাবে আমরা এ ব্যাপারে সজাগ আছি, কেউ তো বলতে পারছেন না যে অপরাধ করার পর বিএনপি তাকে বহিষ্কার করেনি অথবা সাংগঠনিক ব্যবস্থা নেয়নি অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিলে বিএনপি সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে, সেই অভিযোগ তো নাই। তো 1 বছরে যেহেতু শুরু হয়েছে, আমার বিশ্বাস হচ্ছে যে স্টার্ট আছে তারেক রহমান সাহেবের যে অঙ্গীকার করেছে দেশবাসীর কাছে, অথবা যেভাবে বিএনপিকে রিপ্রেজেন্ট করতে চেয়েছে সেটা দল ধারণ করে, আমরা ধারণ করি, নিশ্চয়ই এই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা যেগুলি ঘটছে বা অপরাধ যেগুলি ঘটছে সেগুলিও একেবারে মানে শূন্য পর্যায়ে চলে আসবে। জি, বিএনপির বহিষ্কৃত নেতাই বলেন বা বিএনপি পন্থী আইনজীবী বলেন, মানে শুধু যে সাংবাদিকের গায়ে হাতই তোলেন তা কিন্তু না, দাওয়াত না করলে জোর করে খাওয়াও আবার খেয়ে আসেন। বিএনপি নেতাকর্মীদের দাওয়াত না দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন করা সব খাবার খেয়েও নষ্ট করে ফেলেছেন গুলিশাখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও তার অনুসারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন এটা নিয়ে ওই এলাকার বিভিন্ন নেতাকর্মীদের এক ধরনের নড়াচড়া পাওয়া যায়। আচ্ছা, মানে দাওয়াত না দিয়ে খেয়ে ফেলা বা লাইক দাওয়াত না দিলে জোর করে খাবার খেয়ে ফেলবে, এইটা আসলে কোন রেওয়াজের মধ্যে পড়ে? এটা তো নিশ্চয়ই এটা ধরেন একটা স্বেচ্ছাচারিতা অথবা জুলুম, কিন্তু আপনার এই সংবাদের একটা জায়গায় আমার মানে রয়েছে, দ্বিমত রয়েছে এবং তথ্যটা সঠিক নয়। সম্ভবত এটা বরগুনার আমতলী উপজেলার ঘটনা। যে ওয়ার্ডের কথা বলা হয়েছে, ওয়ার্ডের সাধারণ সম্পাদক বা সভাপতির কথা বলা হয়েছে, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। আমি একটা অডিও শুনেছি সাংবাদিকদের সাথে, আপনাদের যমুনা টিভির সাংবাদিকদের সাথেই কথা হচ্ছে, ওই উপজেলার আপনার আমতলী উপজেলার সদস্য সচিবের। ওখানে দীর্ঘদিন ধরে বিএনপির কমিটি নেই। ওরা বিএনপির আপনার যেটাকে বলা হয় ইনলিস্টেড কোনো নেতাকর্মীও না, তবে ওরা বিএনপির অনুসারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে, এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা যেহেতু দলের সাথে যুক্ত না এবং কর্মী পর্যায়েরও না, শুভানুধ্যায়ী অথবা ধরেন অনুসারী, আমরা মনে করি যে যে অপরাধটা ঘটেছে একটা অপরাধ এবং এই অপরাধের জন্য প্রচলিত আইনেই কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং সরকার সে ব্যাপারে উদ্যোগী হবে, স্থানীয় প্রশাসন সে ব্যাপারে উদ্যোগী হবে। আগামীতে এই এই দুর্বৃত্ত আচরণের কারণে তাদের আর বিএনপিতে যুক্ত হওয়ার বা রাজনীতি করার সুযোগ নেই। যেহেতু তারা শুভানুধ্যায়ী, কমিটিতে নেই, সাংগঠনিক কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না, তবে বিএনপির রাজনীতি আগামীতে করার তাদের সুযোগ চিরতরে বন্ধ হয়েছে। জি, মুজিবুর রহমান মঞ্জু, এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হবে শুনতে পাই, আবার শুনতে পাই জামাত ইসলামের সাথে ইসলামী দলগুলো থাকবে বা আছে, এবি পার্টি এনসিপিও থাকবে, আবার এটাও শুনি এবি পার্টি এনসিপি সহ বাম কিছু দল মানে এক হয়ে তৃতীয় একটি শক্তি গঠন করবে। এবি পার্টি আসলে এখন কোথায়? নাকি নির্বাচনের আগে কখনো ডানে কখনো বায়ে আবার কখনো মাঝখানে থেকে শেষ পর্যন্ত যেখানে দর কষাকষি আসলে ভালো হবে সেখানেই এবি পার্টি থাকবে? ধন্যবাদ নিকোল। আজকে লেটেস্ট খবরটা মনে হয় আপনি পান নাই। আজকে আমরা একটা মিটিংও করেছি, অলরেডি এটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। আজকে আমরা 7-8টা দল আমরা একটু বসেছিলাম। এটা বসেছিলাম অ্যাকচুয়ালি জুলাই সনদের যেই মানে অচলাবস্থাটা বা যে সমস্যাগুলো হচ্ছে, আন্দোলন, এদিকে নানা ধরনের ফরমেশন, সেটাতে আমরা একটা মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে পারি কিনা সেটা নিয়ে কিন্তু আমরা 8টা দল আজকে একসাথে বসেছি। এখানে উদ্দেশ্যটা ছিল যে নিজেরা আগে একটা দল একটু বলতেন, সত্যি আমার কাছে এটা হচ্ছে গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকটা দল আছে, মানে গণতন্ত্র মঞ্চের মধ্যে ধরেন নাগরিক ঐক্য, তারপরে আপনার গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, এই এনসিপি ছিল, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এই 3টা। আচ্ছা, তাহলে আমার একটা প্রেডিকশন মনে হয় 3 নম্বর প্রেডিকশনটা ঠিক হয়েছে। জি প্লিজ বলুন। না, আমরা যেই আলোচনাগুলো করেছি অ্যাকচুয়ালি আমরা তো প্রতিদিনই বসছি, ঐকমত্য কমিশনের সব দলই তো আমরা বসছি, আবার বিরোধীতে আমরা নানা আলোচনা করছি। এখন দেখেন, এখন যেহেতু সামনে নির্বাচন আসছে, নানা ধরনের কথা চাউর হচ্ছে, নানা ধরনের আলোচনা হচ্ছে। আমি দেশের বাইরে ছিলাম বেশ কিছুদিন, এখান থেকে আমাকে একজনে ফোন করেছে, দেশ থেকে একজন সিনিয়র জার্নালিস্ট, যে আপনারা নাকি একটা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন। তো আমি তো ভাবলাম কি ব্যাপার, আমার পথ তো চলে গেল নাকি পার্টির মধ্যে, আমি জানি না, আমার দল একটা যুগপৎ আন্দোলনে চলে যাচ্ছে। তা আমি বলেছি যে না, এই ধরনের কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নেই, তবে আমাদের মধ্যে তো আলোচনা হচ্ছে। ধরেন ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়, কোনো বিষয়ে হয়তো আমার সাথে রবিউল ভাইয়ের মত মিলে যাচ্ছে, কোনো কথার সাথে হয়তো আমার দিয়ে মমতাজের সাথে আমার ধারণা মিলে যাচ্ছে। তো এর মানে তো এটা না যে আমরা একটা জোট করে ফেলছি বা আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে চলে যাচ্ছি। আমাদের যেই আইডিয়াটা ছিল যে জুলাই সনদটা যেহেতু হয়েছে,
আমরা যেহেতু একমত হয়েছি, হোয়াই নট এটা এখনই কেন আমরা এটাকে কার্যকর করব না? এটাকে যদি আমরা নেক্সট পার্লামেন্টের উপর দেই, অনেকগুলো জটিলতা তৈরি হবে। একটা কথা হচ্ছে যে পার্লামেন্ট যেটা হবে সেখানে কি আমরা যারা স্বাক্ষর করছি শুধু তারাই পার্লামেন্টে থাকবে? এর বাইরের লোক তো পার্লামেন্টে থাকতে পারে। ইভেন আমরা যে সেখানে মানে শক্তিশালী থাকবো, আমরা যতগুলো দল আছি তারা থাকবো, নাও তো থাকতে পারি। আমরা তো জনগণের ভোট কে কাকে দিবে সেটা তো বুঝতে পারছি না। ফলে আমাদের স্বাক্ষরিত জিনিসটাই পার্লামেন্টে পাস হবে তার নিশ্চয়তা কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পার্লামেন্টের এখতিয়ারের একটা প্রশ্ন আছে। নাম্বার 3 হচ্ছে যেই জিনিসটা আমরা করেছি সেটা যদি এই পার্লামেন্টেই স্টাবলিশ না হয়, তাহলে আগামী পার্লামেন্টে করে এটা পরবর্তী 5 বছর পরে হবে, তাহলে তো সেটা আর আমাদের এত এক্সারসাইজ করার দরকার ছিল না। তো এই সমস্ত কারণে আমরা একটা পজিশন নিয়েছি যে জুলাই সনদটাকে এখনই একটা আইনি কাঠামোর মধ্যে এনে এটা বাস্তবায়ন করা। তো সেই জায়গায় যে সমস্ত দলগুলোর মধ্যে মিল আছে, দাবিগুলোর মধ্যে মিল আছে, সেখানে হয়তো আমরা নানা সময় বসেছি, আলোচনা করেছি, চেষ্টা করেছি একে অপরের কাছে আসার জন্য, যুক্তিতর্ক দিয়ে বোঝার জন্য। তো এটাকেই অনেকে নানাভাবে চিত্রায়িত করেছেন। এমনি আমরা যেটা দেখেছি, কয়েকটা ইসলামিক দল তারা যুগপৎ আন্দোলন শুরু করেছেন। আমরা মনে করি যে আমরা যেহেতু একটা ডায়ালগের মধ্যে আছি এবং সেখানে এক ধরনের অগ্রগতি আছে এবং খুবই ভালো একটা অগ্রগতি আছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনারা বলেছেন রাজনৈতিক দলগুলো একমত না হলে গণভোটের বিকল্প নেই, এই ধরনের একটা মতামত দিয়েছেন। এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি যে হয়েছে, ঐক্যমত্য কমিশনের সুপারিশেও গণভোটের কথা কিন্তু আছে। জামাত ইসলামী, বিএনপিও গণভোটের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মতভেদ দূর করার আসলে কোনো উপায় আছে কিনা? কারণ আমরা দেখছি যে আপনারা বসছেন, আবার বেরিয়ে আপনারা আগে যা বলেছেন তাই বলছেন। মানে সারাদিন বৈঠক করে চা নাস্তা খেয়ে বৈঠকের আগে যেরকম কথা, বৈঠক শেষে ব্রিফিংয়ে আপনাদের একই রকম কথা। জামাতে ইসলামী সহ বেশ কিছু দল এই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনও চাইছে। তার মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির শঙ্কা কখনো কখনো কোনো নেতার কথায় পাওয়া যাচ্ছে। রাজনৈতিক দলগুলো কি আসলে শুধুমাত্র জুলাই সনদ নামক একটি কাগজ নিয়ে এই দ্বন্দ্ব, নাকি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মন্তব্য আছে? প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলেছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদে যে কথাগুলো হয়েছে, কয়েকটা ফান্ডামেন্টাল ইস্যু আছে জুলাই সনদে। যেমন ধরুন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চাই। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে গেলে তো নির্বাচন কমিশনকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তো সুতরাং এটা একটা ভাইটাল ইস্যু। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, নানা ধরনের কমিটি করার প্রসঙ্গ আছে। তারপরে ধরেন বিচার বিভাগকে পৃথক করার বিষয় আছে, যে আমরা হাইকোর্টের বিভিন্ন জায়গায় শাখা করার কথা বলেছি বিভাগীয় জায়গায়, অর্থাৎ একটা কিছু কিছু খুবই ফান্ডামেন্টাল চেঞ্জের কথা আছে। তো এই জিনিসগুলো যদি এখন আমরা একমত হয়ে এখনই একটা আইনি কাঠামো না দেই, তাহলে কিভাবে হবে? এখন কথা হচ্ছে যে এটার সাথে নির্বাচন হওয়া না হওয়ার কি সমস্যা? আমরা কিন্তু এটা বারবার বলার চেষ্টা করেছি যে জুলাই সনদ না হলে আমরা ইলেকশনে যাব না, ইলেকশন করতে দিব না, বা পিআর না হলে ইলেকশনে যাব না, এই ধরনের কোনো এক্সট্রিম পজিশন আমরা নেই নাই। এবং আমরা সবাইকে বলেছি এই ধরনের এক্সট্রিম পজিশন আমাদের নেওয়ার দরকার নেই। কারণ আপনি যদি এক্সট্রিম পজিশন নেন, আমি একটা নিব, উনি একটা নিবে, তাহলে আমাদের ঐক্যমত্যটা হবে কিভাবে? আমরা তো করেছি ঐক্যমত্যে যাওয়ার জন্য। সুতরাং যারা এই কথাগুলো বলছেন, আলটিমেটলি তারা ইলেকশন চান না বা ইলেকশনে যাবেন না, বিষয়টা সেরকম মনে হয় না আমার কাছে। বা ইলেকশনে যদি তারা না যান, তখন কিন্তু জনগণের কাছে তারা কিন্তু এটা ধরা পড়বেন। মানুষ মনে করবে যে তাদের এই জিনিসগুলো একটু আর্টিফিশিয়ালি তারা এটাকে ইলেকশনে না যাওয়ার এক ধরনের হুঙ্কার আজকেও আমরা দেখেছি রাজপথ থেকে। আসি মুজিবুর রহমান মঞ্জু, মারদিয়া মমতাজ। সিঙ্গাপুর থেকে ফিরে বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই যে কিছুক্ষণ আগে বললেন যে আলোচনার মধ্যে, মানে যখন আলোচনা চলছে তখন কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। আজকের আন্দোলন নিয়ে জামাতে ইসলামী এবং ইসলামী জোটগুলোর আজকের আন্দোলন নিয়ে সম্ভবত তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে অভ্যুত্থানের পর বিএনপি কোনো ইস্যুতে আন্দোলনে যায়নি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যমুনা টেলিভিশনকে বলেছে বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই এই আন্দোলন, যেটা আজকে শুরু হলো। প্রায় তো ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের সাথে বৈঠক হচ্ছে না, সব দলের জামায়াতও থাকে সেখানে। সরকারকে সরাসরি বললেই হয় যে আপনারা বিএনপির দিকে একটু হেলে যাচ্ছেন। বা প্রধান উপদেষ্টার সাথে আমরা শুনছি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপি, জামায়াত প্রতিনিধি দলও যাচ্ছে। কম করে হলেও কিন্তু 20 ঘন্টার ফ্লাইট, আমি যতদূর জানি। এই ফ্লাইটটা হয়তো একটু ছোট হবে, 24 ঘন্টার ফ্লাইট হয়। তো এত ঘন্টার ফ্লাইটে সেখানেও কিন্তু আলাপ সেরে ফেলা যায়, কিংবা নিউ ইয়র্কে গিয়েও আলাপ করতে পারেন তারা। বৃহস্পতিবার আজকে কর্মব্যস্ত একটা দিনে রাজপথে কেন বিক্ষোভ কর্মসূচি করতে হবে? জি, ধন্যবাদ।
আসলে এখানে আমি এটাকে যদি একজন নাগরিকের দৃষ্টি থেকেও দেখি যে এই যে রাজপথে একটা আন্দোলন করা কিংবা ঐক্যমত্য কমিশনে তো আমি নেই, কিন্তু ওখানে যে ভাইবটা, যে যাচ্ছে সে তো একটা ভাইব পাচ্ছে যে এখানে একটা নিরপেক্ষ পরিবেশ হয়তো নেই। সেটাকে প্রভাবিত করার জন্য কেউ যদি রাজপথে আসে, সেটা যতক্ষণ না পর্যন্ত অসাংবিধানিক কিংবা অগণতান্ত্রিক কোনো স্টেপ হবে, সেটাকে তো এনকারেজ করা যায়, অ্যাটলিস্ট ডিসকারেজও না করা যায়। এটাই তো একটা গণতান্ত্রিক আচরণ, তাই না? যে আমি যে কোনোভাবেই হোক জনমত ব্যবহার করছি, যে কোনোভাবেই হোক একটা প্রেশার ক্রিয়েট করতে চেষ্টা করছি। এখন এটা হয়তো ভালো হতো যে যদি এটা বৃহস্পতিবার না হয়ে এটা শুক্রবার হতো, শনিবার হতো, এটাতে আমাদের ওপর যে একটা চাপ আসছে, নাগরিকের কষ্ট হচ্ছে, সেটা হয়তো কমায় দেওয়া যেত। কিন্তু এমনিতে এই আচরণটা তো অগণতান্ত্রিক আচরণ না। না, নিশ্চয়ই না। কিন্তু আলোচনা চলাকালীন মির্জা ফখরুল সাহেব যেটা আসলে মেন করেছেন, আলোচনার টেবিলে মানে একদিকে আলোচনা হচ্ছে, আবার রাজপথেও কেন দাবি আন্দোলনের জন্য বিক্ষোভ করতে হবে সেটা নিয়ে তিনি যারা যাচ্ছেন তারা হয়তো নিরপেক্ষ পরিবেশ পাচ্ছেন না, তারা হয়তো একটা প্যাসিভ প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছেন, এটাও হতে পারে। জি, আপনার কি কেবলই মনে হয় যে এটা প্যাসিভ প্রেশার, নাকি এইটা আসলে ইলেকশনের জন্য কোনো ধরনের দর কষাকষি অথবা মানে ইলেকশনের আগে কারা বিরোধী দল সেটা স্পষ্ট করার কোনো স্ট্র্যাটেজি? আমার কাছে এত দূর থেকে ভাবতে ইচ্ছে করে না, কারণ এখানে সেরকম আভাস নেই। বরং আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের জনসম্পৃক্ততা। আপনি জানেন যে পিআরের ধারণাটা কিন্তু আমাদের দেশের মানুষের কাছে এখনো পরিষ্কার না, অনেকের কাছেই। হ্যাঁ, অনেক মানুষই এটা বুঝতে পারছেন না। তো ওনারা যদি এই ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, এটা একটা ভালো স্টেপ, এটাও হতে পারে। হ্যাঁ, তো এটাকে আমি এত দূর থেকে বলতে আসলে। জি, আকবর হোসেন লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আকবর হোসেন, আপনার অডিওতে সমস্যা ছিল, এখন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, সিলেটে রাতারগুলে গিয়ে আইন উপদেষ্টা মাঝের কণ্ঠে গান শুনেছেন, রাতারগুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন, কিন্তু নৌকার উপর চেয়ারে বসেছেন, মানে সেটি নিয়ে নেটিজেনদের অনেক রকম কথা। আচ্ছা, তিনি কি আসলে নৌকা আর অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব তৈরি করতে চেয়ার ব্যবহার করেছেন, মানে সরাসরি ঠিক নৌকার উপর বসতে চাননি আইন উপদেষ্টা, এমন কিছু? মানে আপনি আসলে কেন প্রশ্নটাকে এইভাবে কনস্ট্রাক্ট করছেন আমি ঠিক বুঝতে পারছি না। নৌকা তো বাহন না, বাংলাদেশে যেরকম রিক্সা, বাস, রেলগাড়ি, অন্য অনেক কিছু আছে, এটা একটা বাহন। যেখানে নদীপথ আছে, পানি আছে, সেখানে নৌকা, আজকাল তো নৌকা ব্যবহার করা হচ্ছে। তো এই বাহনটাকে উনি ওখানে কিভাবে বসলেন, তো সেই বসার সঙ্গে সরকার কি করতে চায় না চায়, এই প্রশ্নটা আসাটা আমার পক্ষে ঠিক প্রাসঙ্গিক হয়। আইন উপদেষ্টার ছবিটা আমি দেখতেছি, তিনি যখন একটা জায়গায় যাচ্ছেন, জানি না উনি কেন তার এই আয়োজন করেছিল, কিন্তু বসার বিভিন্ন রকমের স্টাইল থাকে, এটা নির্ভর করে কেউ কোনভাবে বসতে কমফোর্টেবল ফিল করে, বা কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা থেকে থাকে, হাঁটুতে কোনো সমস্যা থেকে থাকে, নানাভাবে আমরা বসি। যেমন আমার কাছে অবশ্যই মনে হয় যে একটু আরাম চেয়ার না হলে, হাতে না থাকলে আমার চেয়ারে বসতে একটু কমফোর্টেবল হতে আমার অসুবিধা হয়। এটার কি কোনো মিনিং আছে? আমার তো মনে হয় আপনারা যারা টিম ইউজ করছেন বা বসে কাজ করছেন, আপনাদের চেয়ারগুলোর একটা স্টাইল অন্য চেয়ারগুলোর মতো হয় না, আপনাদের নিড। এটার নানান বিষয় থাকতে পারে, আমার কমফোর্টেবিলিটি বা আপনি কোন পরিস্থিতি সেটা করেছেন বিবেচনা না করে যে এটার সঙ্গে নৌকা, অন্তর্বর্তী সরকার, এই যোগসূত্র টানাটা এটা বাস্তবসম্মত কিনা, এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখছি। জি, না, আমি আসলে নেটিজেনরা কি বলেছে সেখান থেকে একটা প্রশ্ন আসলে তুলেছি। নানান ধরনের প্রশ্ন তো আসতেই পারে, যে উপদেষ্টা হওয়ার পরেই তিনি এই, আপনি বলেছেন এক একজনের এক একটা স্টাইল, সেটা কি উপদেষ্টা হওয়ার পর ওনার স্টাইল কিনা সেটা নিয়েও তো অনেকে প্রশ্ন করতেই পারে। আকবর হোসেন, আপনার কাছে আমার মূল প্রশ্ন যেটা, আকবর হোসেন প্রশ্নটা করে একই সঙ্গে উত্তর দেন। মূল যেটা প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তার সাথে 4 জন রাজনীতিবিদও যাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
জাতিসংঘের সাধারণ পরিষদে কেন 3 দলের প্রতিনিধি যাচ্ছে ওখানে, তাদের কি কাজ? পররাষ্ট্র উপদেষ্টার কথায় আমরা কিছুটা উত্তর পেয়েছি। তিনি বলেছেন যেহেতু আমরা একটি রূপান্তর পর্যায়ের দিকে এগোচ্ছি এবং দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করা হবে, তাই তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীতে দেশ তাহলে এই 3টি দলই পরিচালনা করবে, এমন বার্তা পেলাম তাহলে? আপনার কি কোনো সন্দেহ আছে? আমার সন্দেহ করা না করা নিয়ে কিছু নাই, আমার প্রশ্নের উত্তর দরকার। কেননা বাংলাদেশে এতগুলো দল থাকতে এবি পার্টি এনসিপির চেয়ে বহু পুরাতন দল, এবি পার্টির কোনো প্রতিনিধি দল নেই, বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধি দল। তাহলে বাকি দলগুলোর অপরাধ কি, বা বাকি দলগুলো নেই কেন? না, এটা অপরাধের বিষয় না। আমার ধারণা যে এখানে আমি যখন দেখেছি বিএনপি থাকবে, জামায়াত থাকবে এবং সেখানে এনসিপি থেকে থাকবে। এখন গ্রুপ আপনি বলতে পারেন যে আরো অন্যান্য রাজনৈতিক দলকে নিতে পারলেন, এখন তো আরো ছোটখাটো অনেক রাজনৈতিক দল আছে। তো প্রধান উপদেষ্টা বা তার সরকার যেটা মনে করেছেন যে এই 3টা দল, কারণ কনটেক্সট আমার কাছে মনে হয় যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশের, বিএনপি বড় রাজনৈতিক দল, জামায়াত ইসলামী বড় রাজনৈতিক দল, আর এনসিপিতে যেহেতু যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন তারাও এই দলের সঙ্গে তাদের সম্পৃক্ততাটা বেশি। আমি বলবো না যে অন্য দলগুলো ছিল না, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন সক্রিয় ছিল, তাদের সবেরই ইকুয়াল ভূমিকা ছিল। বাট থাকে তো কিছু আন্দোলনের ফেজ, হয়তো ওই ফেজগুলো এনসিপির মধ্যে আছে, ঠিক আছে। তো উনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বাছাই করে, সেটা জানি না কোন দৃষ্টিকোণ থেকে বাছাই করেছে। বাট একটা জিনিস তো ঠিক যে বাংলাদেশ একটা ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যাচ্ছে, এবং এই কথা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা থাকার কথা না যে বাংলাদেশে যে প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন হয়েছে, একটা সরকারকে তারা উত্থান হয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটা কিন্তু সমসাময়িক রাজনৈতিক যে পরিক্রমা আমরা যদি দেখি, অনেক একটা কথা জানি, বা যেখানে অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে বা নানাভাবে সরকার উত্থান হয়েছে, এর বাইরে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট চিন্তা করি, বাংলাদেশের এই গণ অভ্যুত্থান একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। ইন্টারন্যাশনাল এরিনাতে আমি সেদিন এখানে কথা বলছিলাম নেপালের একজন একাডেমিক, যিনি একটা ইউনিভার্সিটিতে পড়ান। যখন নেপালের ঘটনাটা ঘটলো, অটোমেটিকলি তারা বাংলাদেশের রেফারেন্স নিয়ে আসছে যে নেপালের মানুষ বাংলাদেশের দেখিয়ে দিয়েছে একটা ফ্যাসিস্ট রেজিম, যারা অটো রেজিম, তাদের মাঠে নামতে হবে। গতকালই আমি এখানে একটা ট্যাক্সি ড্রাইভার, যিনি অন্য দেশের, উনি আমি বাংলাদেশে বলছিলেন যে বাংলাদেশের মানুষ যা দেখিয়েছে, এটা আগামী 1-2 দশক ধরে বহু দেশে যারা স্বৈরশাসক হয়ে উঠতে চায় তাদের জন্য এটা একটা বার্তা। আমার কাছে এই যে পরিবর্তন বাংলাদেশে, পুরো বিশ্ব বাংলাদেশের পরিবর্তনটাকে যেভাবে দেখছে, সেখানে প্রধান উপদেষ্টা দেখাতে পারেন যে রাজনৈতিক দলগুলো, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, যারা নিষিদ্ধ হয়েছে তারা বাদে, তাদের মধ্যে একটা সত্য আছে এবং তারা এই গভর্নমেন্ট হেল্প করছে এবং করছে বলুন, জামায়াত বলুন, এনসিপি বলুন বা অন্য পলিটিক্যাল পার্টি যারা আছে, তারা সরকারকে অবশ্যই হেল্প করছে। যদি এই সরকারকে তারা হেল্প না করতেন তাহলে সরকার ফাংশন করতে, এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই বা রাজনৈতিক চরিত্র, সেই বার্তা যদি প্রধান উপদেষ্টা দিতে চান বিশ্ব দরবারে, যে লোক আমার সঙ্গে আসছেন তারা বিভিন্ন পার্টিকে জি আকবর হোসেন, মোটামুটি আমার মনে হয় উত্তর পেয়ে গিয়েছি। রাজনীতিতে কোনো বিরতি নেই, একটু পরে ফিরছি, ফিরে নিশ্চয়ই আপনার অডিওটা আরেকটু ক্লিয়ার আমরা শুনতে পারবো। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে মুজিবুর রহমান মঞ্জু আছেন। মুজিবুর রহমান মঞ্জু, রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে বলে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে যদি নিষিদ্ধ চাইতেই হয় তাহলে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এদেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না, তাহলে এই দেশে নির্বাচনের কি হবে? তাদের এই দাবির পিছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে, নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তো বা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলকে নিষিদ্ধের দাবির পেছনে এমন ষড়যন্ত্রের শঙ্কা কি উড়িয়ে দেওয়া যায় কিনা? নিষিদ্ধটা নিয়ে একটা চমৎকার একটা মানে এলোমেলো একটা ভাব আছে। আপনি দেখবেন সেদিন আমি দেখলাম যে বিএনপির একজন নেতা বলছেন যে ছাত্রলীগের মিছিল যদি হয় প্রথম তো বাধা আমরাই দিই, অন্যরা তো কেউ আসেন না।
খুবই মানে একটা বিচিত্র রকমের কথা না, যে আপনি নিষিদ্ধ করতে চান না, কিন্তু ছাত্রলীগ যখন মিছিল করতে আসেন প্রথম আঘাতটা বা প্রথম ঘেরাওটা বিএনপির লোকেরাই করে। তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা নিয়ম মেনে হয়তো করে। আমি বলতে চাচ্ছি যে আপনি যখন কার্যক্রম নিষিদ্ধ হয় না তখন কি হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যে অপকর্মটা করেছে, আপনি দেখবেন এখন ওই দিন দেখলাম যে সাধারণ একজন লোক মোটরসাইকেল থেকে নেমে ওই মিছিলে বাধা দিচ্ছে। এখন কে বাধা দিচ্ছে, সে কোন দলের লোক, ক্রেডিট নেওয়ার সময় কিন্তু আবার দল ক্রেডিট নিচ্ছে, বিএনপি ক্রেডিট নিচ্ছে যে আমরাই বাধা দিয়েছি, আমরা সবার আগে প্রতিরোধ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন আওয়ামী লীগ কিন্তু, বিএনপি কিন্তু নিষিদ্ধ দল ছিল না, জামাত নিষিদ্ধ দল ছিল না একটা সময় পর্যন্ত, কিন্তু বিএনপির অফিস তালা দেওয়া হয়েছে, বিএনপির লোকদেরকে ঘরে পর্যন্ত মিটিং করতে দেওয়া হয় না, জামাতের লোকদেরকে তো আপনার ওই বাসায় বসে বলছে যে তারা সেখানে ষড়যন্ত্রমূলক মিটিং করছে বলে ধরে ধরে নিয়ে গেছে, মহিলাদের পর্যন্ত নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা দলকে নিষিদ্ধ করা ভালো, নাকি একটা দলকে আপনি নিষিদ্ধ করলেন না কিন্তু তাকে নিষিদ্ধ দলের মতো আচরণ করলেন? আমাদের আর্গুমেন্ট হচ্ছে সেখানে যে কোনো একটা দলকে যদি সে অপরাধ করে তার অপরাধের বিচার হতে হবে না? সে যদি গুম খুন করে, সে যদি লুটপাট করে, সে যদি দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, সে যদি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে, তার কি কোনো বিচার হবে না? সে কি একটা দল বলে, সে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে বলে বা আমরা গণ অভ্যুত্থানে অবদান রেখেছি বলেই আমি কি সব কিছু থেকে মাপ পেয়ে যাব? আমি কি ধোয়া তুলসী পাতা হয়ে যাব? সুতরাং ব্যক্তির যেমন অপরাধ আছে, দলের অপরাধকে মূল্যায়ন করতে হবে, দলের অপরাধের বিচারও করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পজিশন। নেক্সট কথা হচ্ছে যে এখন আপনি সেই বিচারটা কিভাবে করবেন? এখন আমরা একজন লোককে অ্যারেস্ট করি, তার বিচার, তার প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে কিন্তু ডিটেইন করে রাখি, তার কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা স্থগিত থাকে। তো আওয়ামী লীগের ব্যাপারে যেটা করা হয়েছে, তার কার্যক্রমটাকে স্থগিত রাখা হয়েছে টিল তার আপনার কনভিকশন প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত। আমাদের কথাটা হচ্ছে এই জায়গায়, আপনি ধরেন জাতীয় পার্টির কথাই ধরেন, জাতীয় পার্টি একটা লম্বা সময় ধরে স্বৈরাচার ভূমিকা ছিল, তাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান আমাদেরকে করতে হয়েছে। এরপরে কি হয়েছে? আচ্ছা একটা প্রশ্ন করি নিকোল, যদি ধরেন হাসিনা পলায়ন না করতো, জাতীয় পার্টির স্ট্যাটাসটা এখন কি থাকতো? আমাদের স্ট্যাটাসটা কি থাকতো? তাহলে জাতীয় পার্টি কি আমাদের স্ট্যাটাসে চলতে পারে, থাকতে পারে? এবং শুধু তাই না, জাতীয় পার্টি, আমরা কিন্তু বারবার বলছি যে জাতীয় পার্টি আবার উস্কানিমূলক কথাও বলছে এবং আওয়ামী লীগ তো উস্কানিমূলক কার্যক্রম করেই যাচ্ছে। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই বিষয়ে আসছি। মার্দিয়া মমতাজ, কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিকে অনভিপ্রেত, অগণতান্ত্রিক এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক আখ্যায়িত করেছেন দলটির একাংশের চেয়ারম্যান, মানে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি প্রশ্ন তুলে বলেছেন, যে জামাতি ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থান নিয়েছিল, সেই জামাত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে? বিষয়টি বিস্ময়কর ও দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেছেন। একসময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবির বিপক্ষে জাতীয় পার্টি ছিল, কিন্তু আপনার নিশ্চয় মনে আছে, এখন জাতীয় পার্টির পক্ষ যে দাঁড়াচ্ছে না, আনিসুল ইসলাম মাহমুদ যে দুঃখ প্রকাশ করেছেন, এইটা কি আসলে আপনার কাছে মনে হয় যে তাদের দুঃখ প্রকাশটা যৌক্তিক? আসলে নিষিদ্ধের গ্রাউন্ড কোনটা, এটা যদি আমরা একটু বুঝি, একটা হচ্ছে জামাতের যেই কাজের কারণে জামাতকে নিষিদ্ধ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু অনেকাংশে আদালত দিয়ে বের হয়ে এসেছে। সেখানে যদি তারা করে থাকে তখন সত্যের পথে থাকার জন্য, তারা তো নিশ্চয়ই মনে করেছে তারা সত্যের পথে ছিল, সত্যের পক্ষে থাকার কারণে তারা হয়তো একটা ধন্যবাদ পায়। কিন্তু এরপরে তাদের যে রাজনৈতিক ইতিহাস, বারবার একটি গৃহপালিত বিরোধী দলের মতন করে সরকারকে কখনো সাহায্য করা, একটি ফ্যাসিবাদী সরকারকে এনাবলার হিসেবে সাহায্য করা, কখনো কখনো সরকারের অংশ হিসেবে সাহায্য করা, এই দায় তো মুছে দেওয়া যায় না, তাই না? মঞ্জু ভাই যেটা বলছিলেন যে আজকে যদি হাসিনা চলে না যেত, আজকে ওরা কোন অবস্থায় থাকতো, জাতীয় পার্টি কোন অবস্থায় থাকতো? তাহলে তাদেরকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে। হতে পারে এটা একটা আইনি প্রসেস হতে পারে এটা একটা গণ আদালতের মতন একটা প্রসেস হতে হবে, কিন্তু তাদেরকে এটার মধ্যে দিয়ে যেতে পারা উচিত, তাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করতে পারা উচিত। এবং এমন যদি হয় যে পুরোটা দলের কার্যক্রম এরকম ছিল না, কারো কারো মতামত এরকম ছিল, তাহলে সেই অংশটাকে তারা ছেটে ফেলুক, তাদেরকে তো মানুষের সামনে দেখাতে হবে। গণতন্ত্র তো এটাই, তাই না? জি জি, মুজিবুর রহমান মঞ্জু, যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম, বিবিসির সিনিয়র সাংবাদিক কাদের কল্লোল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী নেতারা বলেছেন তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ খুঁজছে, নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা থেকে তাদের দলকে সংগঠিত করার চেষ্টা করছে এবং একটি রাজনৈতিক অবস্থান তৈরি করা যায় কিনা নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগে সেই চেষ্টা তাদের রয়েছে। সেই
পরিকল্পনার অংশ হিসেবেই তারা ঝটিকা মিছিল করছেন। গত বছরে এই ধরনের মিছিল করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছেন, এবার তারা পারছেন। তারা মাঠে থেকে চাপ তৈরি করতে চান, আন্তর্জাতিক অঙ্গন থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ তৈরি করতে চান। তাদের এই পরিকল্পনাকে আপনি কেমন দেখছেন? না, একটা রাজনৈতিক দল হিসেবে সে তার জন্য করার দুটো দিক আছে। একটা হচ্ছে যে সে যে এত বড় অপরাধ করেছে সেটাকে অনুতপ্ত হয়ে সে একটা সঠিক পথে ফিরে আসা। আরেকটা হচ্ছে আমি যে অপরাধ করেছি সে অপরাধের উপর টিকে থাকা। আওয়ামী লীগকে কিন্তু অলওয়েজ আমরা দেখছি তারা কিন্তু তাদের পজিশন চেঞ্জ করছে না। যে কথাটা আমরা বারবার বলেছি যে মানবতা বিরোধী অপরাধ যে করবে তাকে হয় একটা ট্রায়াল ফেস করতে হবে, অথবা তাকে একটা ক্ষমার সুযোগ নিয়ে তাকে জাতির কাছে, রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মধ্যে আমরা এই প্রসেসটা দেখতে পাচ্ছি না। ফলে আমরা যেই চেষ্টাটা দেখছি আওয়ামী লীগের মধ্যে, সে নির্বাচন করতে চায়, সে মিছিল করতে চায়, সে সমাবেশ করতে চায়। আপনি একটা জিনিস দেখেন, এই জুলাইয়ে আমাদের যে ঐক্যটা হয়েছিল, এই ঐক্যটা কিন্তু এখনও অনেকে বলে যে আমাদের ঐক্য নাকি ভেঙে গেছে। ওই ঐক্যটা কিন্তু ভাঙে নাই। জুলাই ঐক্যের একটা মূল পয়েন্ট ছিল যে ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি যখনই দেখবেন আওয়ামী লীগ একটা মিছিল করছে, আপনি ডাকতে হবে না, বিএনপি চলে আসে, জামাত চলে আসে, এনসিপি চলে আসে, সবাই দলমত ভুলে এসে কিন্তু তারা সেখানে প্রতিরোধ করছে, কারণ তাদের হৃদয়ে দগদগে ঘাটা এখনও আছে। আওয়ামী লীগ এই জিনিসটা উপলব্ধি করতে পারছে না। এই জন্যই পারছে না যে এইটাই হচ্ছে তার রাজনৈতিক ভুল। সে ৭৫-এ তার যে সেটব্যাক হয়েছে সেখানে সে কিন্তু অনেক পরে এসে উপলব্ধি করেছিল, কিন্তু পরে সে সেটা ভুলে গেছে। ঠিক এখনই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি দেখেন শেখ হাসিনার প্রত্যেকটা কথার পরে রিপারকেশন হয়েছে। ৩২ নম্বরে কিন্তু প্রাথমিকভাবে একরকম অবস্থা ছিল, পরবর্তী যে স্টেপগুলো হয়েছে সেগুলো কিন্তু শেখ হাসিনার উস্কানিমূলক কার্যক্রমের কারণে হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমরা কিন্তু একটা হিউজ ট্রমার মধ্যে আছি। অনেকে দেখেন কথা প্রসঙ্গে নেপালের সাথে তুলনা করে, আচ্ছা নেপালে কয়টা লোক মারা গেছে বলেন তো এই রিসেন্টলি মুভমেন্টে? নেপালে কয়টা লোক পালিয়ে গেছে? নেপালে কয়টা পুলিশ স্টেশন মানুষের জনরোষের শিকার হয়েছে? সুতরাং অযথা একটার সাথে একটা তুলনা করলে তো হবে না। বাংলাদেশের এই সিচুয়েশনটা এক্সট্রা অর্ডিনারি। তারপরেও তো আমরা দেখেছি নেপালে যেভাবে মন্ত্রীদেরকে পিটিয়ে উলঙ্গ করা হয়েছে, বাংলাদেশে তো অন্তত এই দৃশ্যটা তো আমরা দেখিনি। সুতরাং আমি যেটা মনে করি যে শেখ হাসিনা একটা উস্কানির মধ্যে দিয়ে রাখছেন। এই যে মাঝে মাঝে জঙ্গি মিছিল, মাঝে মাঝে গোপন জায়গা থেকে মিছিল করে এই পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। এটা কিন্তু পলিটিক্যালি আমাদের জন্য লাভ হচ্ছে, কারণ আমরা একটা শত্রুর জায়গায় আমরা সবাই একতাবদ্ধ। নিজেদের স্বার্থের ব্যাপারে আসলে তো স্বাভাবিকভাবেই আমাদের নানা মতাদর্শ আছে, সেখানে নিয়ে আমাদের বিভেদ আছে। তো সুতরাং আওয়ামী লীগের এই কৌশলটা ভুল কৌশল, এবং আমি মনে করি যে এই ভুল কৌশল দিয়ে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে দাঁড়াতে পারবে না। আরেকটা জিনিস, গণহত্যা যারা করেছে তারা কখনোই গণতান্ত্রিক পন্থায় পৃথিবীতে কোথাও ক্ষমতায় ফিরে আসে নাই। সুতরাং আওয়ামী লীগকে যদি গণতান্ত্রিক পন্থায় ফিরে আসতে হয়, আওয়ামী লীগকে তার নাম বদলাতে হবে, আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, এবং তার দলীয় নীতি আদর্শ পরিত্যাগ করে নতুন করে তাকে পুনর্জন্ম নিতে হবে। আদার দেন আওয়ামী লীগ বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় আমাদের দেশে গণহত্যার সঙ্গে জড়িত ছিল এমন দল আছে যারা নাম পরিবর্তন করেনি, ক্ষমা চায়নি, তারপরে তারা রাজনীতি করছে, সেই উদাহরণ আছে। রাজনীতি করার উদাহরণ আছে, কিন্তু ক্ষমতায় আসার উদাহরণ নাই। জি, শেখ রবিউল আলম, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। আজকে সিঙ্গাপুর থেকে এসে মির্জা ফখরুল সাহেব স্পষ্ট বলেছেন বিএনপি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। দলের এই অবস্থান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও বলেছেন, এবং বলেছেন যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে, আদালতের মাধ্যমে এই বিষয়ে ফয়সালা হওয়া উচিত। তিনি বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে? বিএনপির শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ, দলটির কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনারা শক্ত প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না, আওয়ামী লীগকে মিস করছেন আপনারা? শক্ত প্রতিদ্বন্দ্বী তো জনগণ ঠিক করবে। নিশ্চয়ই অনেক নতুন রাজনৈতিক দল হয়েছে, এবি পার্টি তো আছেই আমার সাথে, তারপর এনসিপি হয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বী তো না, তারা মনে করে তো জনরায়ের ভিত্তিতে সেটা হবে। তো ডাকসুতে করেছে, ওনারা একটা ফেস করেছে। জি, শেখ ধরেন এই যে জামাতে ইসলাম, তারা মনে করছে যে তারা ক্ষমতায় আসার জন্য মানুষ তাদের ভোট দিয়ে, আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, মানুষ এখন তাদের দেখতে চায়। তো সেই দেখার জন্য তো একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাচ্ছি। নিশ্চয়ই মানুষ শক্তিশালী বিরোধী দল কেন, শক্তিশালী সরকারি দলে নির্বাচিত করবে। আস্থাটা জনগণের উপরেই রাখতে হবে, আমরা সেই জায়গায় চাচ্ছি। আমরা আওয়ামী লীগের ফলে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আমরা তো মনে করছি না। আমরা মনে করছি যে রাজনীতিতে আরও অনেক শক্তিশালী হবার পথ উন্মুক্ত হয়েছে, সেই সুযোগটা জনগণ গ্রহণ করবে, এবং অন্যান্য রাজনৈতিক দলও সেই আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতিতে ব্রত থাকবে। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা আবারও বলি আপনাকে যে আমরা একটি রাজনৈতিক দল অথবা কয়েকটি রাজনৈতিক দল
আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে চাইবে আর নিষিদ্ধ হয়ে যাবে নির্বাহী আদেশে, সেটা আমরা মনে করি অগণতান্ত্রিক। আমরা সেটা মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া দিয়ে সমাধান হওয়া উচিত। যেহেতু জাতীয় পার্টি এবং 14 দল ফ্যাসিবাদের দোসর ছিল, এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। গণতন্ত্রের জন্য তারা অন্তরায় ছিল, রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করেছে অনির্বাচিত হয়েও। অনির্বাচিত মানে মিন করছি আমি যে জনগণের প্রত্যক্ষ ভোট এর আয়োজন না করেই তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে এবং ফ্যাসিবাদীর দোসর হিসাবে 17 বছর বাংলাদেশের মানুষকে ধরেন এই যে আনঅথরাইজ কিলিং, আপনি যদি বলেন গুম অথবা মানবতাবাদের বিরোধী অপরাধের দোসর। কিন্তু সেটা হতে হবে, আমি আবারও বলছি, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। বিএনপি সেটা চায়, সেটাই টেকসই। আর সেটি যদি না হয়, জামাত ইসলামকেও কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেটা টেকসই হয়নি। যার ফলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সব রাজনৈতিক আপনার আদর্শের রাজনীতির প্রতিযোগিতা থাকুক এটা বিশ্বাস করে, কিন্তু তার মানে এই নয় যে ফ্যাসিবাদী শক্তি অবধারিত। সেই ফ্যাসিবাদী শক্তি আদালত কর্তৃক বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ হোক, এটাই হচ্ছে বিএনপির নীতি। আমি একটা বাক্য বলি, এই যে আসিফ নজরুল উপদেষ্টা সম্পর্কে বলছিলেন, উনি তো রাষ্ট্রে এখন আইন উপদেষ্টা, তো রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে উনি আছেন, তো ওই চেয়ারটাই সাথে রেখেছেন, ওটা আর ছাড়তে চান না, এই জন্য নৌকার উপরও চেয়ার আছে। আচ্ছা, এটা জি আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার মন্তব্য। আকবর হোসেন, আজকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছি আমরা সন্ধ্যার দিকে, এবং সেই সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে আজ 3রা আশ্বিন 2025 বৃহস্পতিবার বিকেল 5টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা 2026-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিবৃন্দ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা 2026-এর তারিখ আগামী 17 ডিসেম্বর 2025 থেকে 17 জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারণ করা হয়। অমর একুশে বইমেলা 2026 শুরু হবে 2025-এ। নাম অমর একুশে বইমেলা ভাষার মাসের সাথে রিলেটেড হবে ডিসেম্বরে। কেন, কিভাবে? সমালোচনার মুখে সরকার আবার পিছিয়ে আসবে না তো এই সিদ্ধান্ত থেকে? আকবর হোসেন, আপনাকে। আচ্ছা, আকবর হোসেন, যে প্রশ্নটা ছিল, আজকে একটা বিজ্ঞপ্তি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2026-এর অমর একুশে বইমেলা হবে আগামী 17 ডিসেম্বর 2025, মানে এই বছরই শুরু হবে এবং সেটা 17 জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তারিখ। কারণ হিসেবে বলা হয়েছে সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে। আমার প্রশ্ন হচ্ছে, বইমেলার সাথে ফেব্রুয়ারির যে সম্পর্ক ভাষার মাসের সঙ্গে, সেটা তো রইল না, এবং 26-এর বইমেলা 25 থেকেই শুরু হয়ে যাচ্ছে। সমালোচনার মুখে সরকার এই সিদ্ধান্ত থেকে আবার পিছিয়ে আসবে না তো? আচ্ছা, দেখুন, বইমেলা সবাই চাই, হওয়া উচিত, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের একটা রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যে বাস্তবতায় আসলে আমাদের পুরো নেশনের একটা আশা আকাঙ্ক্ষার একটা যোগসাজশ আছে। কারণ একটা নির্বাচন আমাদের দরকার, এবং এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে করার জন্য সরকার বদ্ধপরিকর, এবং এটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ থাকা উচিত নয়, আমি যতদূর বুঝতে পারছি। কারণ আমাদের একটা প্রসেসের মধ্যে ঢুকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বইমেলাও আমাদের করতে হবে, সেটাকে আমরা স্যাক্রিফাইস করতে পারবো না, নির্বাচনও আমাদের করতে হবে একটা, কিন্তু এইটা যেহেতু আমাদের একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, সুতরাং এখানে একটা সমন্বয়টা কিভাবে করা যায় সেটাই হচ্ছে একটা বড় বিষয়। তবে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল যে বইমেলাকে একটু এগিয়ে এনে সেটা করা, তো আমার মনে হয় যে ইলেকশনের প্রতি গভর্নমেন্টের যে কমিটমেন্ট, এবং সেটাকে যে কোনোভাবে ডিলে হতে দেওয়া যাবে না, বা অন্য কোনো বিষয় যাতে সেখানে উপস্থিত না হয়, এবং সরকারের এন্টায়ার মেশিনারিজ যে এটার প্রতি কমিটেড, সেদিকে আমরা এগোচ্ছি, এটা মনে হয় তারই একটা রিফ্লেকশন। আর সমালোচনা, দেখুন, অনেক কিছুতে সমালোচনা হবে, এবং সরকার সমালোচনাগুলোকে গ্রহণ করছে এবং করতেও হবে, কারণ মানুষের যদি ভিন্ন কোনো মত থাকে বা ভিন্ন কোনো সাজেশন থাকে, সেটা গ্রহণ করতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। হয়তো আমি একটা সিদ্ধান্ত নিব, আপনার কাছে মনে হতে পারে যে না, এটা হয়তো পারফেক্ট হচ্ছে না, এটাকে এইভাবে নিলে ভালো হয়, তো সেরকম মতামতগুলো আসতে পারে, সেগুলোকে অ্যাকোমোডেট করা যেতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, এর মধ্যে একটা নির্বাচন হতেই হবে, এবং সেখানে অন্য কোনো বিষয়ে ওইটার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বা অন্য কোনো
সেটাকে ক্ষতিগ্রস্ত হওয়া আমাদের সচেতন থাকতে হবে। যে আকবর হোসেন, আপনার কণ্ঠটা যেহেতু একটু পরিষ্কার শুনতে পাচ্ছি, আমি পরপর 2-3টা প্রশ্ন একটু করে ফেলতে চাই। বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যদের যাতায়াত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স অংশগ্রহণে 7 দিন ব্যাপী অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 যৌথ মহড়া চলমান রয়েছে। এই মহড়া 18 সেপ্টেম্বর মানে আজকে শেষ হওয়ার কথা। এর আগে ওই ধরনের মহড়া হয়েছে, তারপরেও আসলে এত আলোচনা সমালোচনা গুজব ছিল। এই বিষয়ে কি আগে থেকে দেশের জনগণের কাছে স্পষ্ট করলে শঙ্কা গুজব কিংবা নেতিবাচক প্রচারণা ডালমেলা বন্ধ করা যেত, বা এটা করা কি উচিত ছিল কিনা সরকারের? কারণ এখন যেহেতু প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দেখুন, যে করি ব্যক্তিগতভাবে, যে আমি আসলে 6-7 মাস আগেও সাংবাদিকতা করতাম, এখন আমার ভিন্ন একটা রোল। আমি যখন সাংবাদিক ছিলাম তখন আমার মনে হতো, বা এখন ধরেন সরকারি জবে সব মনে হচ্ছে যে কোনো বিষয়ে একটু ট্রান্সপারেন্সি থাকলে ভালো। আমি যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তটা কেন নিচ্ছি, সেটা ভালো দিক কি খারাপ দিক কি, এগুলোকে যদি মানুষের সামনে তুলে ধরা হয় ইমিডিয়েটলি, মানুষ তখন বুঝতে পারে এবং সেগুলো করে অনেক পরামর্শ আসতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। এবং আমি আপনার সঙ্গে একমত যে কোনো বিষয়ের একটা ট্রান্সপারেন্সি এবং এটাকে জনগণের কাছে ইমিডিয়েট কমিউনিকেট করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এখনকার দিনে, এটা করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বিষয় নিয়ে আমাদের অনেক সময় সংশয় থাকে যে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক, অনেক বিষয় নিয়ে সম্পর্ক। সুতরাং তাদের যে কোনো কাজ এটাকে একেবারে খুব সন্দেহের চোখে দেখা, এটা বাংলাদেশের কোনো বা কারো মধ্যে এই ব্যাপারটা তৈরি হয়েছে এবং ওইটার মাধ্যমে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার একটা চেষ্টাও করা হয়, আমি যতদূর বুঝতে পারছি। আর বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সহযোগিতা কোঅপারেশন আরো যা কিছু আছে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। 2007 সালে বাংলাদেশের উপকূলে একটা খুব মারাত্মক সাইক্লোন হয়েছিল, সেটা ছিল সাইক্লোন সিডার। 1991 সালে বাংলাদেশের হাতিয়া সন্দ্বীপ উপকূলে আরেকটা ঘূর্ণিঝড় হয়েছিল, যে সেখানে প্রায় 3.5-4 লাখ লোক মারা গিয়েছিল। এই দুটো যখন ঘূর্ণিঝড় হয়, বিশেষ করে 2007 সালেরটা আমি নিজে কভার করেছি, তখন কিন্তু বাংলাদেশের যে সমুদ্র সীমায় সেখানে মার্কিন জাহাজ এসেছিল, ইমিডিয়েটলি তারা রেসপন্স করেছে। তাদের কাজ ছিল কি, যেহেতু উপকূলীয় এলাকায় খাবার পানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সোর্স নাই, তারা সমুদ্র থেকে লবণাক্ত পানিগুলো তুলে ওগুলোকে ফিল্টার করে মানুষের কাছে সাপ্লাই দিত। এটা একটা লাইফ সেভিং ইনিশিয়েটিভ ছিল। কিন্তু আমি তখনও দেখেছি এই বিষয়টা নিয়েও কিন্তু তখন বেশ কথাবার্তা হয়েছে যে কেন বাংলাদেশের মার্কিন জাহাজ আসবে। সুতরাং আমার মনে হয় যে আমরা সবকিছুতে নিয়ে একটা সন্দেহের অবকাশ তৈরি না করে বিষয়টাকে যদি আমরা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে একরকম আমরা অ্যান্সার পাবো। আর একই সঙ্গে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, যখন যে ঘটনাগুলো ঘটবে সেগুলো মিডিয়ার কাছে আরো সহজ হয়, জি গুজবগুলো থেকে রক্ষা পাওয়া যায়। প্রশ্নটি আসলে মোটামুটি 3 জনের উদ্দেশ্যেই, সেটা যারা আছেন, যেহেতু সময় খুব কম আমি একেবারে প্রশ্ন করে ফেলতে চাই এবং মতামত চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে আইন ও সালিশ কেন্দ্র আশোক। মানবাধিকার সংগঠনটি বলছে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের মতো দাবি গ্রহণযোগ্য নয়। তারা বলছে বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের প্রয়োজনীয়তা থাকতে পারে, সেটি আলাদা নীতিগত আলোচনার বিষয় হতে পারে, যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি উত্থাপন করা যেতে পারে, তবে কোনো অবস্থাতেই সেই দাবিকে অজুহাত করে শিল্প সংস্কৃতি চর্চা ব্যাহত করা অথবা সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের মতো দাবি গ্রহণযোগ্য নয়। এই ধরনের প্রচেষ্টা কেবল সাংস্কৃতিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদী চেতনার উপর আঘাত হানে। এর আগে অন্তর্বর্তী সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর সমালোচনা করেছিলেন জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক 5টি দলের নেতারা। তারা বলেছেন সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এতে ব্যতিক্রম হলে দেশের ইসলাম প্রেমিক জনগণ রাজপথে নামতে বাধ্য হবেন। সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছিলেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এবং তিনি বলেছিলেন এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।
অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে, পাঠাগার থাকতে হবে, পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে, ধর্মশিক্ষার ক্ষেত্রে সকল ধর্মের শিক্ষক নিশ্চিত করতে হবে যাতে কাউকে জবরদস্তিমূলক সংখ্যাগরিষ্ঠের ধর্মের ক্লাস করতে বাধ্য করতে না হয়। মুজিবুর রহমান মঞ্জু, একই সঙ্গে আসলে সব জায়গায় সঙ্গীত শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক দুটোই থাকলে সমস্যা কোথায়? জি, আমি তো কোনো সমস্যা দেখি না। আমি মনে করি আমরা আমাদের বহু বাসায় আমরা দেখি যে হুজুর রাখা হয় কোরআন শিক্ষার জন্য, আবার কেউ কেউ শুধু গানের শিক্ষক রাখেন বাচ্চাদেরকে হারমোনিয়াম, তবলা শেখানোর জন্য। কোনো কোনো বাসায় এমনও আছে সকালে হুজুর আসেন, বিকেলে গানের শিক্ষক আসেন। তো আমি তো এখানে কোনো ক্ল্যাশ দেখি না। যারা সকলেই, যেহেতু আমাদের এখানে সঙ্গীত চর্চার একটা রেওয়াজ আছে, একটা স্কুলে সঙ্গীত শিক্ষক থাকবে, একটা স্কুলে ধর্মীয় শিক্ষক থাকবে এবং বিভিন্ন ধর্মের শিক্ষকই থাকে। আর যৌক্তিকতা আছে, আমি এখানে কোনো আপনি কোনো সমস্যা দেখছেন না, কিন্তু শেষ পর্যন্ত আসলে সিদ্ধান্তটি আর নেওয়া যায়নি। মার্দিয়া মমতাজ, আপনি যদি আপনার, আমার মনে হয় এখানে সিদ্ধান্ত দুটো আলাদা। একটা হচ্ছে যে সঙ্গীত শিক্ষক যেখানে যেখানে নিয়োগ প্রয়োজন, যেটা বিদ্যমান আইনেই আছে বা বিদ্যমান নীতিমালাতেই আছে, সেটা একটা। আরেকটা হচ্ছে আপনি জানেন হয়তো যে গত বেশ কিছু বছরে ধর্মশিক্ষার গুরুত্ব কিন্তু কমিয়ে আনা হয়েছিল। হ্যাঁ, যেখানে মার্কস কমিয়ে দেওয়া হয়েছিল, 100 জায়গায় 50 করে দেওয়া হয়েছিল এবং অনেক ধর্মশিক্ষক চাকরি হারিয়েছেন। আমরা যদি রেশিও চিন্তা করি তাহলে এটাও কিন্তু কমে এসেছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে ক্লাস 8-এর পরে যে পরীক্ষাটা ছিল সমাপনী, সেখান থেকেও ধর্মশিক্ষাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং সেখানে ব্যালেন্স আনার জন্য যদি এই দাবি করা হয়ে থাকে তাহলে তো এখানে অযৌক্তিক কিছু নাই। তাহলে ওই আগের সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে। তবে এটাকে, এই দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া আসলে বুদ্ধিমানের কাজ না। দুটোই শিক্ষার অংশ। আরেকটা প্রশ্ন একটু ছোট করে আপনার কাছ থেকে উত্তর নিতে চাই। ইমারাতে ইসলামিয়ার মানে তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় 7 জন আলেম। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মন্তব্য বিনিময় করবেন তারা। আজকে খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধি দল তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবে। এই সফর নিয়ে নেটিজেনদের মাধ্যমে বেশ কৌতূহল। এই কৌতূহলের কারণ কি বলে আপনি মনে করেন? একটু ছোট করে বলতেন। এটা আসলে খুবই স্বাভাবিক। আমরা দেখেছি যে বাংলাদেশে ইসলামী দলগুলো সবসময় তাদের কোনো একটা আইডল খুঁজে বেড়াতে চেষ্টা করে। কেউ কেউ আফগানিস্তানকে আইডল মনে করে, কেউ কেউ টার্কিকে মনে করে, কেউ হয়তো সৌদি আরবকে মনে করে। তো কেউ যদি আফগানিস্তানের কাছ থেকে, আমরা দেখেছি যে আফগানিস্তানের মধ্যে বেশ কিছু রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং এগুলোর মধ্যে অনেকগুলো পজিটিভ ব্যাপারও আছে। তারা নারী ইস্যুকে কিভাবে ডিল করেছে, তারা সংস্কৃতি ইস্যুকে কিভাবে ডিল করেছে, একই সাথে প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে ডিল করছে, এটা নিয়ে যদি কেউ জানতে চায় সেটা তো অসুবিধা নাই। কিন্তু তারা ফিরে এসে এখানে যদি কোনো কিছু রিফ্লেক্ট করার চেষ্টা করেন সেটার জন্য তো আমাদের জনগণ আছে, সজাগ আছে। জি, শেখ রবিউল আলম দুটি বিষয় অ্যাড্রেস করবেন। সেই সঙ্গে একটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই। জনগণের আস্থা পাওয়ার জন্য আপনাকে, আমাকে, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এখন আর কোনো অবস্থাতেই অন্যের দোষ ত্রুটি ধরার সুযোগ নেই। আর যারা একটু দুষ্টমি করেছি অথবা অন্যায় করেছি, সোজা গিয়ে মানুষের কাছে মাফ চাইতে হবে, বলতে হবে ভাই ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দেন, আপনাদের সঙ্গে আর কখনো আমাদের এরকম ভুল হবে না। এমন বক্তব্য দিয়েছেন আপনাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি মঙ্গলবারে দিনাজপুরে হিল স্থলবন্দরে C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের, আপনি বুঝতে পারছেন কি উদ্দেশ্য করে তিনি বলেছেন? মানে ধরেন ভুল তো মানুষ না বুঝে করে। আপনাদের দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলদারিত্বের মতো যে কাজগুলো করেছে এগুলো কি না বুঝে করেছে? এটা কি ভুল টানলেন যে আমি পর্যাপ্ত সময় পাবো? না, প্লিজ বলুন, আপনাকে বাকি সময়টা পুরোটাই আপনাকে। এটা মিথ্যা এবং বানোয়ার অভিযোগ। চাঁদাবাজি যারা করেছে তারা দুষ্কৃতিকারী রাষ্ট্রের সব দলেই আছে, জামাত ইসলামেও অনেক আছে, এনসিপি তো হাতে নাতে ধরা পড়েছে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে। এরা দুষ্কৃতিকারী, এরা কোনো দলের না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াটাই সাম্য। এটা কোনো দলের উপর চাপানোটা ঠিক হবে না। জাহিদ ভাই যেটা বলার চেষ্টা করেছেন
যে একটি রাজনৈতিক দল 17 বছরে আন্দোলন সংগ্রাম করেছে, 5ই আগস্টের পর তাদের মধ্যে একটা অহমিকা তৈরি হতে পারে, তারা সফল হয়েছে, এইভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আচরণগত জায়গায় একটা দাম্ভিকতা তৈরি হতে পারে, কারণ মানুষ তো সবাই, সেটা পরিহার করে জনগণের সাথে মিশতে হবে এবং ওই ধরনের কোনো আচরণ যদি জনগণ দুঃখ পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এটাই দলের নীতি, সেটা তিনি সতর্ক করেছেন নেতাকর্মীদের। আরেকটা জায়গা বলছিলাম, আপনি যে সঙ্গীত এবং ধর্ম শিক্ষার কথা বলছিলেন, দেখেন আপনি মানসিক বিকাশ এবং মানবিক বিকাশ এই দুটির জন্য ধর্ম এবং সঙ্গীত দুটিরই প্রয়োজন, মানে সংস্কৃতির প্রয়োজন আছে। আমার মনে হয় দুটি শিক্ষকই থাকা, নিয়োগ দিতে পারলে সরকার বেশি ভালো হবে যদি সক্ষমতা থাকে। দুটিরই প্রয়োজন। তার কারণ হচ্ছে যে ধর্ম সংস্কৃতি মানে আমাদের জাতি বন্ধন সৃষ্টি করে, জাতিকে শানিত করে, জাতিকে মনে করেন যে উপযুক্ত করে আর কি আধুনিক ব্যবস্থাপনার সাথে এবং মানবিক আচরণের ক্ষেত্রে। অতএব এই দুটিকেই গুরুত্ব দেওয়া ঠিক হবে আমার মনে হয়, যে কোনো একটিকে বাদ দিয়ে আরেকটি দরকার নেই। সক্ষমতা থাকলে দুটিকেই আপনি দুই শিক্ষকই নিয়োগ দেন। মঞ্জু ভাইয়ের একটা কথা আমি খালি বলবো, মঞ্জু ভাই বলছে যে আওয়ামী লীগ যদি অনুতপ্ত হয়, তা অনুতপ্ত হয় নাই, অনুতপ্ত হলেই হবে। আমি মনে করি না শুধু অনুতপ্ত হলেই হবে, কারণ গণহত্যা, মানবাধিকার, আপনার মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে ট্রায়াল ফেস করতে হবে, বিচার ফেস করতে হবে। সেটা না হলে আমার মনে হয় শুধুমাত্র ক্ষমা চাওয়া এবং অনুতপ্ত হলেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে, সেটা মনে হয় যে ঠিক হবে না, কারণ অপরাধের বিচার আসলে মঞ্জু ভাই সময় নেই। জি, শেখ রবিউল আলম, আপনি একই সঙ্গে যে আফগানিস্তান সফর এবং আরেকটা বিষয় একটু করে যদি ছোট করে 1-2 লাইন বলতে পারেন, দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি বলে মনে হচ্ছে, এটা দৃশ্যমান, কিন্তু ইসলামী দলগুলো দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে আসলে একই ছাতার নিচে ছিল খানিকটা। বিএনপিকে বলা হয় ডানপন্থী ঘেঁষা জাতীয়তাবাদী রাজনৈতিক দল, কিন্তু এখন তো আপনাদের ছায়াতলে আর থাকছে না, আলাদা যে হয়ে যাচ্ছে, আপনাদের মধ্যে কোনো টেনশন কাজ করছে না? আমরা ডান এবং বাম এর মধ্যপন্থী রাজনৈতিক দল, ডানপন্থী না, তবে হ্যাঁ কৌশলগত কারণে অনেক ইসলামী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দল বিএনপির সাথে অ্যালায়েন্স করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু ধরেন তাদের তো রাজনৈতিক ভিন্ন আদর্শ রয়েছে, ভিন্ন উদ্দেশ্য রয়েছে, জনসমর্থন নিয়ে এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ক্ষমতায় যেতে চায় তারা। অতএব এই স্বাধীনতা তাদের রয়েছে, এই কর্মসূচি পালনের অধিকার তাদের রয়েছে। তবে যেটা হচ্ছে, এই কর্মসূচি আলোচনা চলাকালীন অবস্থায় যেভাবে তারা রাজপথে নামতে চাইছে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারে। আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তার মধ্যে অনীহা সৃষ্টি, মানে অবিশ্বাস তৈরি হতে পারে। আবার ধরেন এই আপনার যেটাকে বলবো যে ক্ষুদ্র এবং সংকীর্ণ স্বার্থে, দলীয় স্বার্থে এভাবে যদি আপনি কর্মসূচি পালনে যান, তাহলে তারা রাজনৈতিকভাবে পরিত্যক্ত হতে পারে, কারণ জনগণের এই ধরনের রাজনীতির প্রতি অনীহা ইতিমধ্যে তৈরি আছে, অবিশ্বাস আছে। তো ঐক্য যদি নষ্ট হয়ে যায়, ফ্যাসিবাদী শক্তি কিন্তু আবার পূর্ণ শক্তি নিয়ে কামব্যাক করার একটা সুযোগ পাবে। অতএব আমি বলতে চাচ্ছি যে হয়তো ভিন্ন মত থাকবে, আলোচনা চলছে, আমরা কর্মসূচি দিয়ে ঐক্য যাতে নষ্ট না করি এবং ফ্যাসিবাদীকে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ যাতে করে না। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে এই আলোচনা। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।